নিউজ টুডে ইন্ডিয়ার নাইট লাইভ আপডেটে আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দৃপ্ত বিশ্বাস। প্রতিদিনের মতোই গুরুত্বপূর্ণ দেশ দশের গুরুত্বপূর্ণ খবর, স্থানীয় কিছু খবরের গুরুত্বপূর্ণ আপডেট এক ঝলকে আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে গোটা দেশ একটা অস্থিরতার মধ্যে চলছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। প্রথমে তো ওই যে খবরটা নিয়ে আজকে আমরা আপনাদের অবগত করার চেষ্টা করব যে আজকে কিন্তু গোটা দেশ জুড়ে আজ বন্ধ থেকেছিল বেশ কিছু সংগঠন। আমরা সেই সংগঠনের নামগুলো বা তার তালিকাগুলো নিতে পারলে অনেক দীর্ঘ হয়ে যাবে, কিন্তু বিষয় হচ্ছে পারতপক্ষে যে বিষয়টা দেখা গেল, পশ্চিমবাংলার কোনো প্রান্তে কিন্তু সেই বন্ধের প্রভাব তেমন পড়েনি। অফিস আদালত, কোর্ট কাছারি, বিভিন্ন প্রতিষ্ঠান, দোকান পসার সব মোটামুটি স্বাভাবিক ছন্দেই ছিল এবং গোটা রাজ্যেই কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবথেকে বড় কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের যে সিক্রেট ডিপার্টমেন্ট, তারা কিন্তু একটা নির্দেশিকা জারি করেছিলেন যে রাইট ফ্রম দ্য ডিভিশনাল কমিশনার টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকেই কিন্তু বলে দিয়েছিলেন ল অ্যান্ড অর্ডার যাতে কোনো মতে ভায়োলেট না হয় এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যত অফিস আদালত রয়েছে রাজ্যের মধ্যে, সেখানকার সরকারি সম্পত্তি যা রয়েছে রাজ্যের এবং কেন্দ্রের, তার যেন কোনো ক্ষতি বা বিনষ্ট না হয়। গোটা রাজ্য জুড়েই কিন্তু আমরা দেখেছি। আমরা যদি একদম কোচবিহার থেকে শুরু করি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এবং তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, বিশেষ করে উত্তরবঙ্গের এই এলাকাতে বিক্ষিপ্ত কিছু উত্তপ্ত বাক্য বিনিময় ছাড়া কিন্তু কোনো প্রকারের বন্ধে তেমন সাড়া পড়েনি একদম। এবং পাশাপাশি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও আজকে কিন্তু সারাদিনে নেই। স্বাভাবিকভাবেই বন্ধের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু মানুষ, বিশেষ করে এই যে একটা বিষয়, রাজ্যের বর্তমান যে সরকার রয়েছে তার যে দিক দিশা, সেই দিশাকে কিন্তু পারতপক্ষে সমর্থন করলো। অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট করা, যে নিজের করের টাকাতেই आघात हाना, এটা কিন্তু মানুষ কম বেশি বুঝতে পেরেছেন। আজকে বলবেন बिल्कुल सही जबरदस्त। आपको बता दें, आज जो है पूरे भारतवर्ष को जो है बंद बुलाया गया था विभिन्न ऑर्गेनाइजेशन की ओर से, संगठन की ओर से, लेकिन पश्चिम बंगाल के किसी भी क्षेत्र में जो है इस बंद का कोई जो अस्तित्व नहीं दिखाई दिया, किसी तरह का कोई प्रभाव नहीं दिखाई देगा। क्योंकि आपको बता दें, जो कल ही जो है राज्य सरकार की ओर से नोटिफिकेशन कर दिया गया था। हालांकि राज्य सरकार द्वारा विभिन्न जो इशू होती है, उन इशुओं में जो है राज्य सरकार का समर्थन अवश्य रहता है, लेकिन बंद को जो है किसी तरह से भी जो है पश्चिम बंगाल में समर्थन नहीं किया जाता है पश्चिम बंगाल सरकार द्वारा। और इसी कारण से पश्चिम बंगाल के राज्य सरकार द्वारा जो है नोटिफिकेशन जारी कर दिया गया था, जो बंद को लेकर जो है किसी तरह का कोई प्रतिष्ठान या समर्थन नहीं किया जाएगा। हालांकि जिस मुद्दा को लेकर यह बंद बुलाया गया था, उसमें जो है माननीय मुख्यमंत्री या फिर तृणमूल कांग्रेस की जो सरकार है उसका उसमें समर्थन अवश्य है, लेकिन बंद का समर्थन नहीं है। অবশ্যই সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন, তারা কিন্তু নিজের মতো করে এই যে বিষয়টা, অর্থাৎ এই অগ্নিপথ যে প্রজেক্টের মাধ্যমে সেনাবাহিনীর 3টি উইংসে নিয়োগের প্রক্রিয়া এবং শর্ট টার্ম নিয়োগের প্রক্রিয়া বিষয়ে কিন্তু নিজেদের রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছেন। সে বিষয়ে আমরা বলতে যাব না, প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সেটাও রয়েছে। তবে একটা জিনিস বলি, আমাদের উত্তরবঙ্গের অলিখিত রাজধানী, সেই রাজধানীতেও কিন্তু আজকে তেমন বন্ধের কোনো প্রভাব পড়েনি। তবে এদিন শিলিগুড়ি বিক্ষোভ দেখা গেছে, একটা র্যালি দেখা গেছে, কিন্তু সেই বিষয়ে তোমাদের বলি যে শিলিগুড়ির মিশ্র বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। প্রতিদিনের মতো জনজীবন স্বাভাবিক ছিল এবং তার পাশাপাশি সেখানে হচ্ছে সাধারণ মানুষের যে বিভিন্ন কাজকর্ম, সেটাতে কোনো প্রকারের বাধার সৃষ্টি মানুষ যাতে না করতে পারে, সেই জন্য এদিন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো ছিল শিলিগুড়ির, সেই শিলিগুড়ি মোড়গুলোর সেবক রোড থেকে শুরু করে হাসমি চক পর্যন্ত বিভিন্ন মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ তারা মোতায়েন ছিল এবং তার পাশাপাশি শহরের যে প্রাণকেন্দ্র হাসমি চক, সেই হাসমি চকে জল কামান পর্যন্ত কিন্তু রাখা হয়েছিল, এমনটাই খবর রয়েছে। बिल्कुल सही जबरदस्त। हम लोग चले आते हैं इस्लामपुर शहर में। आज सुबह ठीक 8 से 9 बजे के बीच इस्लामपुर शहर के जो अलीगंज इलाका है, उस इलाके में एक प्राइवेट स्कूल बस जब बच्चों को लेकर अपने स्कूल की ओर जा रही थी, उसी वक्त अचानक से सड़क पर खड़ी हुई उस बस को पीछे से ट्रक आकर जो है टक्कर मारता है और वो
बस जो है वह सीधे जाकर खाई में गिरती है, जिस खाई में पानी भरा हुआ था। लेकिन सबसे अच्छी बात यह है कि स्कूल जो है पिछले कुछ दिनों से बंद होने के कारण आज ही स्कूल खुला था, जिस कारण से जो है बच्चा उस बस में कोई भी नहीं था। हालांकि कुछ ही क्षणों बाद उस बस में, जैसा हम लोगों को स्थानीय निवासियों के माध्यम से जानकारी मिली है, अभिभावकों के माध्यम से जानकारी मिली है कि कुछ ही क्षणों बाद उस स्कूल बस में 4 बच्चे बैठने वाले थे। बाकी जो रास्ता जर्नी करके आए थे वहां पर स्कूल बंद होने के कारण बच्चे नहीं थे बस में। यह एक बड़ी दुर्घटना से इस्लामपुर के शहर के जो वासी हैं या फिर जो इस स्कूल के जो स्टूडेंट हैं उनके लिए एक रक्षा की बात कही जा सकती है। इस विषय को लेकर क्या अपडेट है दर्शकों को? রাত যেটা বলছি যে ঠিক 8:30 থেকে 9টার মধ্যে অলিগঞ্জ যে বেদবাড়ি মোড় রয়েছে সেই বেদবাড়ি মোড়ে কিন্তু প্রতিদিনের মতোই স্কুল বাসগুলো প্লাই করে, যেগুলো হচ্ছে পুল কার যেগুলোকে আমরা বলি বা পুল বাস বলি, সেই বাস প্লাই করছিল একটি বেসরকারি স্কুলে। আজকেই তার হচ্ছে খোলার কথা এবং তারপরে হচ্ছে প্রতি রুটিন মাফিক তাদের হচ্ছে ড্রাইভার এবং খালাসি বাস নিয়ে সেখানে যায়। এবং আমরা যতদূর জানি যে ওই বেদবাড়িতে তাদের ফার্স্ট আজকে হচ্ছে তোমার পিকিং পয়েন্ট যেটাকে বলি, সেই পিক আপ পয়েন্ট ছিল, সেই পিক আপ পয়েন্টে গিয়ে বাসটি দাঁড়ায়। এবং তুমি যেটা বলছো সত্যি, এটা ঈশ্বরের কাছে মানে ঈশ্বরের অশেষ কৃপা বলা যেতে পারে যে ইসলামপুরে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের বিশেষ করে স্কুল বাস বা স্কুলের যে পুলকার সেরকম দুর্ঘটনার খবর হয়নি। ঠিক কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে আমরা একটা মর্মান্তিক খবর পাঞ্জিপাড়ার ক্ষেত্রে করেছিলাম। তুমি জানো যে সেক্ষেত্রে কিন্তু গল্পগড় এলাকার বেশ কিছু বাচ্চা তারা কিন্তু পথ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, অনেক মায়ের কোল শূন্য হয়েছিল। এরকম একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু আজকে যে বিষয়টা সবচেয়ে হচ্ছে সৌভাগ্যপূর্ণ বিষয় হচ্ছে যে ওই অলিগঞ্জ এলাকার এক অভিভাবক থেকে শুরু করে তার কয়েকজন বাচ্চা, ওই এলাকার কয়েকজন বাচ্চা হচ্ছে ওই স্কুলে পড়াশোনা করে, তারা কিন্তু বাসে ওঠার আগেই বাসটি সেখানে ওয়েটিংয়ে ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন দিকে একটি লরি এসে ডালখোলা থেকে শিলিগুড়িগামী লরি সেই বাসটিকে ধাক্কা মারে এবং বাসটি হচ্ছে যেটা হচ্ছে তোমার নয়নজলির মধ্যে পড়ে যায়। এবং প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সেই নয়নজলিতে সেই বাসটি ছিল। তারপর সেটিকে হচ্ছে রিকভারি ভ্যান গিয়ে সেটিকে তোলে এবং সেখানে পুলিশ, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ যারা আছে সেই পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করে। স্থানীয় জনগণ, যদিও সেই ঘটনার জেরে প্রথমত সেখানে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিলো, এই কারণে আতঙ্ক হওয়ার পেছনের কারণটা হচ্ছে এই, অনেকেই মনে করেছিল স্কুল বাসটিতে বাচ্চা রয়েছে, এমনটাই বিষয় রয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে বিষয়টা এখানে একটা আমরা সাবধান বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইসলামপুর শহরের বাইপাস হওয়ার পরেও ইসলামপুর শহরে কিন্তু ট্রাফিক সমস্যা এখনও রয়েছে। বিশেষ করে টোটোর যে দৌরাত্ম্য সেটা রয়েছে, একটা জ্যাম ভাব কিন্তু সবসময় থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে বিভিন্ন পকেট রুটেও কিন্তু আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদের হচ্ছে পুল কার বা হচ্ছে তোমার বাস রয়েছে, স্কুল বাস রয়েছে, ছোট বড় সমস্ত বাসগুলো কিন্তু অনেক শর্টেজ রুট করার জন্য পকেট রুটের মধ্যে দিয়েও কিন্তু যায়। অনেক সময় দেখা যায় যে হোম এরিয়া থেকে কিন্তু তাদেরকে পিক আপ করে এবং ড্রপ করে। এটাকে যতটা পারা যায় হচ্ছে বর্জন করা উচিত। যদিও বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখেছি তারা কয়েকটি পিক আপ পয়েন্ট কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে সেই রুটেই, যাতে অন্ততপক্ষে ট্রাফিককে অ্যাভয়েড করে সেই পিক আপ পয়েন্ট থেকে তোলা যায়, এটা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই স্কুল বাস প্লাই করেন তাদের জন্য আমাদের কিন্তু একটা সাজেশন থাকবে যে অবশ্যই আপনারা বাচ্চাদের জন্য নির্দিষ্ট পিক আপ পয়েন্ট করে দিন। সেই পিক আপ পয়েন্টে এসে বাচ্চারা গ্যাদার করবে, কারণ অনেক বাচ্চা এক জায়গায় গ্যাদারের, বেশ কয়েকজন গার্জেনও থাকবে। ফলে স্বাভাবিকভাবেই স্কুলের বাচ্চারা, স্কুল গোয়িং চিলড্রেন যারা আছেন তারা অন্ততপক্ষে বিভিন্ন প্রকারের যে হ্যাজার্ডস, বিশেষ করে পথ দুর্ঘটনার শিকার হওয়া, আর রাস্তাঘাটে ট্রাফিক, বাচ্চারা ছোট, তারা অনেকেই ট্রাফিকের রুলটা জানে না, রাস্তায় দৌড়াদৌড়ি করা, ছোটোছুটি করা, এটা বাচ্চাদের একটা সহজাত প্রবৃত্তি। স্বাভাবিকভাবে সেই পিক আপ পয়েন্টগুলো ফিক্স করে দেওয়া, কারণ কিছুদিনের মধ্যেই সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রাজ্যে খুলে যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে গরমের ছুটিও অনেক স্কুলে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পিক আপ পয়েন্ট করা এবং প্রয়োজনে সেই বাসের মধ্যে শুধু ড্রাইভার এবং খালাসি তো থাকবেনই, তার পাশাপাশি যারা হচ্ছে কেয়ারটেকার থাকেন তাদেরকে কিন্তু বাসে ইমপ্লিমেন্ট করা একান্তই দরকার। কারণ বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একদম রাইট ফ্রম নার্সারি টু টপ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেন ছাত্রছাত্রীরা। তো বড় বাচ্চারা যারা আছে তারা কিন্তু যথেষ্টভাবে ট্রাফিক আইনগুলো, বিশেষ করে ট্রাফিক আইন সম্বন্ধে বা নিজের সেফটিটা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু টাইনি টর্চ, ছোটরা যারা আছে খুদেরা, তারা অনেকেই ট্রাফিক আইন সম্বন্ধে জানে না বা চঞ্চলতা বশত তারা ছোটাছুটি করে। ফলে কেয়ারটেকাররা বাসে অবশ্যই রাখবেন। আমরা বেস্ট উইশেস জানাচ্ছি সমস্ত স্কুলকে, অবশ্যই এই কারণে যে খুব শীঘ্রই গরমের ছুটি শেষ হওয়ার পরে কিন্তু আবার শিক্ষা প্রতিষ্ঠান তার স্বাভাবিক ছন্দে ফিরবে। রাজ পরের খবর बिल्कुल सही। जब आप चले जाएंगे हम लोग सिलीगुड़ी शहर, अंततः लगभग 1 साल बाद बालासन ब्रिज का जो सब्स्टिट्यूट ब्रिज या फिर डाइवर्सन ब्रिज बनाया गया था वह जो है पानी के प्रभाव से पूरी तरह से बह के चले गया।
कुछ दिन पहले ही देखे थे हम लोग, 2 दिन 3 पहले जो प्रभाव इतना ज़्यादा था, खास करके मौसम का प्रभाव जो है सिलीगुड़ी शहर पे काफ़ी ज़्यादा दिखाई दे रहा है। और पिछली रात काफ़ी ज़्यादा संख्या में जो बालासिन नदी है उसमें पानी दिखाई दिया। उसके बाद जो डाइवर्सन ब्रिज बनाया गया था वह ब्रिज पूरी तरह से जो है धंस गया है, पानी में बह गया है। अब जो सिलीगुड़ी शहर जाते हैं इस्लामपुर महकुमा के विभिन्न क्षेत्रों से या फिर सिलीगुड़ी के सराउंडिंग जो जगह है वहाँ से, उनको जो है एरिया या फिर रूट जो है बदल के जाना पड़ेगा, नौका घाट होकर जाना पड़ेगा। तो आप सभी को बता दें, बालासन ब्रिज का जो सब्स्टिट्यूट या फिर डाइवर्सन ब्रिज तैयार किया गया था, जिस पे पिछले 1 सालों से यातायात हो रही थी, वह पूरी तरह से पानी में बह गया है और फिलहाल जो है उस रास्ते से जर्नी नहीं किया जा रहा है। सब्स्टिट्यूट वे के तौर पे जो है मेडिकल मोड़ से या फिर नौका घाट से होकर आपको सिलीगुड़ी शहर के मेन केंद्र में जाना पड़ेगा। इस विषय को लेकर जबरदस्त क्या अपडेट দেখো है आपके রাত पास? যেটা বলি, শিলিগুড়ির যে মাটিকারা বালাসন ব্রিজ একদমই, রয়েছে, সেই একদমই। বালাসন ব্রিজের যেটা হচ্ছে মূল ব্রিজ, তাতে হচ্ছে 2টি বা 3টি পিলারে ফাটল ধরা যায়। টেকনিক্যাল টিম এসে সার্ভে করে সেটাতে, এবং যেটা দেখা যায় যে সেই ব্রিজটির যে অংশতে ফাটল রয়েছে সেখানে কিন্তু তোমার হচ্ছে বেইলি ব্রিজ, যেটাকে বলে মিলিটারিদের যে বেইলি ব্রিজ হয়, একটা অংশতে বেইলি ব্রিজ করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি সেই বেইলি ব্রিজের একটা কিন্তু ক্ষমতা রয়েছে, 10 টন বা 15 টন বা তার বেশি, বেশি একটা গাড়ি, weight। বেশি ওয়েটের গাড়ি সেখান দিয়ে যেতে পারবে না, এবং সেটা রেস্ট্রিক্টেড ছিল। স্বাভাবিকভাবেই আরেকটা বিষয় ছিল যে এটা হচ্ছে তোমার আমরা যদি আপ ধরি শিলিগুড়ি যাওয়াটাকে, তাহলে আপ রুটে এটা ব্যাপার ছিল। ডাউন রুটের জন্য কিন্তু একটা ডাইভারশন ব্রিজ নদীর মধ্যে টেম্পোরারি তোমার হচ্ছে হিউম পাইপ ঢেলে দিয়ে তার উপর হচ্ছে রাস্তা তৈরি করে সেখান দিয়ে করা হয়েছিল। কিন্তু আমরা এর আগের দিনই প্রতিবেদন প্রকাশ করি যে এই তোমার হচ্ছে প্রাক বর্ষার মরশুমে বিভিন্ন নদীর, উত্তরবঙ্গের বিভিন্ন নদী, তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন, করলা, এই সমস্ত নদীতে কিন্তু তোমার হচ্ছে জলের স্তর যেটা, সেটা হচ্ছে বিপদসীমার কাছাকাছি দিয়ে বলছে। কোথাও হলুদ সতর্কতা, কোথাও লাল সতর্কতা জারি করা হয়েছিল। তো তিস্তার ক্ষেত্রে আমরা আগেই দেখেছিলাম হলুদ সতর্কতা জারি করা হয়েছিল গতকাল, এবং আজকে এই মুহূর্তে আমরা যখন আপডেট দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের কিন্তু প্রতিনিধি এমনটাই আপডেটটা নেওয়ার চেষ্টা করবো। তো বিষয় হচ্ছে সেক্ষেত্রে যে বিষয়টা বলবো যে নদীর, তিস্তা নদীর জল কিন্তু, তিস্তা হচ্ছে তোমার হচ্ছে পাহাড়ি নদী, সেখানে জলস্তর, পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে জলস্তর অনেকটা বেড়ে গেছে। এবং এই মুহূর্তে যেটা পরিস্থিতি, সকালবেলার পরিস্থিতি ছিল যে সেই তোমার ডাইভারশন ব্রিজ যেটা তুমি বলছো, সাবস্টিটিউট যে রাস্তা, সেই সাবস্টিটিউট রাস্তা কিন্তু সেটা কেটে গেছে, এবং সেই হিউম পাইপ কিন্তু ইতিমধ্যেই জলের তলাতেই চলে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে আর কোনো যানবাহন যাবে না। আপ রুটের ক্ষেত্রেও কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, সেখানে নির্দিষ্ট মানে ওজন এবং বা ওয়েট এবং তার পাশাপাশি নির্দিষ্ট গতিতে ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করবে, ছোট গাড়িগুলো, বড় গাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে বাকি দিনগুলোর মতো, অর্থাৎ বিগত 1 বছর ধরে শিলিগুড়ি যেতে গেলে তোমার হচ্ছে মানে দক্ষিণবঙ্গ, কলকাতা থেকে শুরু করে যদি তুমি একদম কোচবিহার পর্যন্ত যাওয়ার কথা বলো, থ্রু যদি শিলিগুড়ি যেতে হয়, তাহলে শিলিগুড়ি থ্রু যেতে গেলে তোমাকে হচ্ছে আইদার তোমার হচ্ছে ঘোষপুকুর বাইপাস দিয়ে টার্ন ওভার নিয়ে যেতে হবে শিলিগুড়িকে, বাগডোগরাকে অ্যাভয়েড করে, অথবা বাগডোগরা থেকে এগিয়ে তোমার হচ্ছে যে শিব মন্দির রয়েছে, মেডিকেল মোড় রয়েছে, তার আগের যে আন্ডারপাস রয়েছে, সেই আন্ডারপাস দিয়ে মেডিকেল হয়ে নৌকাঘাট হয়ে তোমার হচ্ছে শহরের মধ্যে মূলত ঢুকতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, কিছু কিছু বাসকে কিন্তু অবশ্যই শিলিগুড়ি স্টেশনের পথ দিয়ে ঘুর পথে কিন্তু তোমার বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে। আবার কিছু কিছু পথকে হচ্ছে যে সেকেন্ড মাইল দিয়ে ঘুরিয়ে কিন্তু কিছু কিছু গাড়িকে যেতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিষয় রইলো। এবং তোমাকে এই বিষয়টা জানিয়ে দিই যে যখন এই বালাসন ব্রিজ ভেঙে যায়, তখন কিন্তু বিভিন্ন রকমের রাজনৈতিক যে তৎপরতা বিভিন্ন দেখা যায়। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তোমাকে যেটা বলি, দার্জিলিং এর যিনি সাংসদ রয়েছেন রাজু বিস, তিনি কিন্তু সেই সময় কিন্তু একদম উদাত্ত কণ্ঠে একরকম তিনি রীতিমতো ঘোষণা করেছিলেন যে তোমার হচ্ছে এই বালাসন ব্রিজের সাবস্টিটিউট খুব তাড়াতাড়ি তৈরি করা দেওয়া হবে, এবং তোমার হচ্ছে বাগডোগরা থেকে একদম সেবক পর্যন্ত 6 লেন হবে। কিন্তু বাস্তবে 1 বছর পার হয়ে গেল, তার কোনো কেন্দ্র সরকারেরও কোনো তৎপরতা দেখা যায়নি। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তো যেহেতু ওটা হচ্ছে NHAI এর মধ্যে পড়ে, রাজ্য সরকারের সেখানে অধিকারী নেই সাধারণত। কিন্তু বিকল্প ভাবনা চিন্তার ক্ষেত্রে ওই যে ডাইভারশনটা অন্ততপক্ষে রাজ্য সরকার টেম্পোরারি করে দিয়েছিল, এবং তোমার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বালাসন ব্রিজ রয়েছে তার যে বেলি ব্রিজ করে দেওয়া হয়েছিল, সেই বেলি ব্রিজের উপরে ভরসা করেই মানুষকে কিন্তু এখন উত্তরবঙ্গের অলিখিত রাজধানী শিলিগুড়িতে যেতে হবে। আর শিলিগুড়ির ভায়া হয়ে বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার, মাথাভাঙ্গা বা মেখলিগঞ্জ বা বলতে পারো আসাম,
বা বলে যেতে পারে যে আমাদের যে আদার স্টেটগুলো রয়েছে সেই আদার স্টেটের পাশাপাশি আমাদের অন্যান্য দেশগুলো ভুটান, নেপাল ইত্যাদি যারা শিলিগুড়ি মারফত যেতে পারবেন তাদেরকে কিন্তু এখন ডাইভার্টেড পদেই যেতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় বলছি, এই ঘটনার পরে কিন্তু যেটা হচ্ছে যে তোমার ওই দার্জিলিং মোড় এলাকা এবং মাটিগাড়া এলাকাতে যে ট্রাফিকের যে ব্যাপারটা ছিল, ট্রাফিকের ব্যাপারটা, সেই ট্রাফিকের চাপটা কিন্তু যথেষ্ট বাড়বে এমন কিন্তু তথ্যাভিজ্ঞ মহল মনে করছে। কারণ গাড়ির গতি স্লো হবে, গাড়ির পাসিংয়ের এবং মানে আপ ডাউন করার ব্যাপারটা আছে, এটা কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে ওখানকার যিনি রয়েছেন, দার্জিলিংয়ের সাংসদ রয়েছেন রাজু বিষ্ট মহাশয়, তিনি কিন্তু বিভিন্ন সময় প্রেস ব্রিফ করেন, আমরাও সেই প্রেস ব্রিফগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। অবশ্যই মাননীয় সাংসদ যিনি আছেন তাকে কিন্তু আমরা তার তৎপরতা বাড়াতে বলবো, কারণ উত্তরবঙ্গের অলিখিত রাজধানীতে কিন্তু মালদা থেকে একদম শুরু করে বলা যেতে পারে কোচবিহার প্রত্যেকটা জায়গার মানুষের আসা যাওয়া বা গ্যাদারিং হয় বিভিন্ন কারণে, চিকিৎসা সংক্রান্ত কারণে, ব্যবসা সংক্রান্ত কারণে। ফলে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া শিলিগুড়িকে সচল রাখতে গেলে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি বিশেষ করে যাতায়াত ব্যবস্থা এবং সড়ক পথের যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটাকে সুদৃঢ় করার জন্য কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে প্রয়োজন হলে পরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে সেটাকে সুদৃঢ় করতে হবে, এটা একটা বিষয় রয়েছে। बिल्कुल सही। जब अब चले आते हैं पुनः हम लोग इस्लामपुर शहर में ठीक शाम के 7 बजे इस्लामपुर शहर का जो विद्युत दफ्तर है, उस दफ्तर के सामने उत्तर कालानागिन इलाके के कुछ गांव के लोग अचानक से चले आते हैं और विद्युत दफ्तर में जो है ताला मार देते हैं। हमारे प्रतिनिधि जब वहां पर जाते हैं तो जान पाते हैं कि पिछले 7-8 दिनों से उस इलाके में लाइन ना होने के कारण एकाधिक बार जो है वो लोग जो है विद्युत दफ्तर आए थे तथा विद्युत दफ्तर के कर्मी भी जो है उस इलाके में गए थे, लेकिन जैसा बता रहे थे कि वहाँ पर जो है एक ट्रांसफार्मर की ज़रूरत है और वह जो है पिछले 7-8 दिनों से नहीं लग रहा है। इसी कारण से जो है गाँववासी जो है चले आए थे और इस्लामपुर शहर के इलेक्ट्रिसिटी दफ्तर में आकर वहाँ पर जो है ताला मार दिए थे। उसके बाद जैसा अभी तक हम लोगों को जानकारी मिली है, गांव के जो निवासी हैं और विद्युत दफ्तर के जो आधिकारिक हैं उनके बीच जो बातचीत हुई है, फिलहाल जो मैटर को जो है शांत कर दिया गया है और आश्वासन भी दिया गया है कि बहुत जल्द जो है उस इलाके में लाइन जो है आ जाएगी, ट्रांसफार्मर जो है लगाया जाएगा। इस विषय को लेकर आपके पास क्या अपडेट है हमारे दर्शकों को? দেখো রাজের আগের দিনই আমি একটা বিষয় আমরা সতর্কবার্তা দিয়েছিলাম, জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, বিশেষ করে সংবাদ মাধ্যমের একটা কর্তব্য থাকে যে কোনো বিভাগ বা যে কোনো দপ্তর বা যে কোনো আধিকারিক তাদেরকে অন্ততপক্ষে আমরা অগ্রিম কিছু আমাদের যে সাজেশনস বলতে পারেন বা এটা একটা অনুরোধ বলতে পারেন, সেটা কিন্তু আমরা করার চেষ্টা করি। আগের দিনও বিদ্যুৎ দপ্তরকে আমরা অনুরোধ করেছিলাম যে এই মৌসুমটা বা এই মৌসুমটা হচ্ছে বর্ষাকালীন, প্রাক বর্ষার সময়। বর্ষাকালীন সময়কালে তো মানুষের বিপদ কম বেশি ছোট বড় হতেই পারে, কিন্তু এই মুহূর্তে প্রাক বর্ষার সময়ে বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। কারণ প্রাক বর্ষার সময়কালটা এমন, তুমি দেখবে যে রোদ নেই, আকাশে মেঘ রয়েছে, কিন্তু টেম্পারেচার যথেষ্ট বেশি। সেই টেম্পারেচার বেশি থাকার কারণে এবং হিউমিডিটি বা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি, স্বাভাবিকভাবে মানুষের এই যে গরম লাগার বিষয়টা এটা রয়েছে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন রয়েছে, যারা অসুস্থ লোক বা যারা মনে করো বয়স্ক লোক বা শিশু বা ছোট বাচ্চা, তাদের জন্য এই সময়কার গরমটা কিন্তু যথেষ্ট দুর্বিষহ। স্বাভাবিকভাবেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সবাই এক্সপেক্ট করে থাকে, সেটা গ্রাম হোক, গঞ্জ হোক, শহর হোক, যে কোনো জায়গা হোক না কেন, সেই সব জায়গায়। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে দিবালোকে না হয় মানুষ একটু গরমটা সহ্য করে নিল, রাত্রিকালীন সময়ে যেটা তোমাকে জানাবো যে আকাশে মেঘ থাকার কারণে পূর্ণিমার চাঁদ থাকলে এত কিছুটা আলোকিত হবে, কিন্তু এই মুহূর্তে যদি বিদ্যুৎ না থাকে, তার পাশাপাশি আকাশে মেঘ থাকে, তাহলে অন্ধকারের যে গাঢ়ত্ব সেটা অনেক বেশি, ভিসিবিলিটি বা ভিসিনিটিটা অনেক কম হয়। স্বাভাবিকভাবে মানুষের কিন্তু বিভিন্ন সময়ও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন সাপখোপ, বিষাক্ত পোকামাকড় ইত্যাদি দ্বারা আক্রান্ত হওয়া, ঘরের মধ্যে কোনো বিষাক্ত জিনিস ঢুকে যাওয়া বা কোনো পশুর দ্বারা আক্রান্ত হওয়া, বিষাক্ত কোনো পশু বলতে পারে বা জঙ্গলি কোনো জানোয়ারের দ্বারা, সেটা গোটা উত্তরবঙ্গে কেন যে সমস্ত জায়গায়, উত্তরবঙ্গে আরও বেশি হওয়ার কারণ যে এখানে তোমার হচ্ছে ফরেস্ট্রিটা অনেক বেশি। এটা হচ্ছে হামেশাই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বন্য প্রাণীরা বিভিন্ন লোকালয়ে এসে ঢুকে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে এই সমস্ত একটা ভীতি থাকে। এই সময় কিন্তু অন্য সময় কী হয়েছে, গরমের সময় হয়তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি বা মনে করো কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সে সময় হচ্ছে পাওয়ার কাট রয়েছে, কিন্তু এই সময়কালে কিন্তু বৃষ্টি চলুক, ঝড় চলুক, এই সময় কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া দরকার। আমরা এর আগের দিনও যখন লাইভ আপডেট দিচ্ছিলাম, আমাদের কাছে খবর আসছিল যে একদল লোক বিক্ষুব্ধ হয়ে, আমরা ইসলামপুর থানা সংলগ্ন এলাকারই একদল লোক, তারা কিন্তু বলেছিলেন 7 দিন ধরে ট্রান্সফরমার খারাপ হয়ে রয়েছে, বিকল হয়ে রয়েছে, এলাকায় বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে ক্ষুব্ধতা আসবেই, কারণ ব্যাপার হচ্ছে যে একটা বিষয় জানতে হবে, যখন
একটা পরিষেবা মানুষকে দেওয়া হবে, সেই পরিষেবা এর বিনিময়ে মানুষ যখন অর্থ খরচ করে সেক্ষেত্রে কিন্তু তারা পরিষেবাটা ভালো মতো চাইবে। তো এক্ষেত্রে ট্রান্সফরমার খারাপ হয়ে 6-7 দিন যদি একটা এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে থাকে, স্বাভাবিকভাবেই পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং মানুষের যে মানসিক যে একটা চাপ, সেই চাপ এবং সেই সঙ্গে সহ্য ক্ষমতা সেটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ হওয়া স্বাভাবিক। সবথেকে বড় কথা হচ্ছে আজকে উত্তর কালনাগিনের যে ঘটনাটা, 6-7 দিন ধরে সে এলাকায় বিদ্যুৎ নেই উত্তর কালনাগিন এলাকায়, এমনটা কিন্তু তথ্য রয়েছে, তারা অভিযোগ করেছিলেন। এবং যেটা বিষয় হচ্ছে যে ট্রান্সফরমার এই মুহূর্তে ইসলামপুর যে তোমার পাওয়ার স্টেশন সেখানে কেন থাকবে না, এটা একটা বড় প্রশ্ন। কারণ তোমাকে জানিয়ে দিই যে তুমি হয়তো জানবে নিশ্চয়ই যে ইসলামপুরে কিন্তু শুধু এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে শুধু একটা সার্ভিস পয়েন্ট নয় বা সিএসসি নয়, তোমাকে এটা জানিয়ে দিই এখানে কিন্তু ডিভিশনাল অফিস বা ডিভিশনাল আধিকারিক রয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু ডিসিশন মেকিং একটা বডি কিন্তু এখানে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছেন, ডিভিশনাল ম্যানেজার রয়েছেন, অর্থাৎ ডিএম পর্যন্ত এখানে রয়েছেন। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো যে অবশ্যই এই আপদকালীন পরিস্থিতিগুলোকে এই করবার জন্য কিছু ট্রান্সফরমার কিন্তু এনে রাখা উচিত, এটা হচ্ছে স্টকে রাখা উচিত। আমরা অবশ্যই যারা সংশ্লিষ্ট আধিকারিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং ঠিক প্রাক বর্ষার মুহূর্তকালে এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সেটা হচ্ছে যাতে সচল থাকে সেইটার জন্য কিন্তু তাদের তৎপর হওয়ার জন্য আমরা আরেকবার আবেদন জানাবো। আমাদের কাছে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন এলাকা থেকে ফোন কলসের মাধ্যমে বিভিন্ন অভিযোগ আসে, তার মধ্যে এটা একটা বিষয়। পাশাপাশি আমরা জনগণকেও বলবো যে এই সময় হচ্ছে আপনাদের প্রাকৃতিক বিপর্যয়ের একটা সময়কাল, ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে, গাছের ডাল বা নড়বড়ে গাছ সেগুলো ভেঙে পড়তে পারে, ফলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকার সম্ভাবনা রয়েছে এইসব এলাকায়। সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ দপ্তরকে এসে বিষয়টা ইনফর্ম করাটাই বা তাদের টোল ফ্রি নম্বরে জানিয়ে দেওয়াটাই সব থেকে ভালো। কখনো কোনো বিষয় নিজেরা হচ্ছে বেশি তৎপর হয়ে কিন্তু কোনো অগ্রিম কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করবেন না, তাদের সময় বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অবশ্যই উত্তর কালনাগিনে যে বিষয়টা, সেই বিষয়টা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগের দিনও আমরা দেখেছি নাইট আপডেটের ক্ষেত্রে সেই সময় আমাদের কাছে খবর আসে যে বিদ্যুৎ দপ্তরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে কিন্তু সেখানে হচ্ছে তোমার বিদ্যুতের দাবিতে এবং ট্রান্সফরমার বিকল ট্রান্সফরমার সারানোর দাবিতে সেখানে বলছে। বিশেষ করে এই দপ্তরের যিনি এসএস আছেন, আমরা তাকে অনুরোধ করব যে এই বিষয়টা আপনি হচ্ছে তৎপরতার সঙ্গে দেখবেন এবং বিদ্যুৎ দপ্তর, অগ্নি নির্বাপন দপ্তর, এই সমস্ত এবং তারপরে হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর বা ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরগুলো এমার্জেন্সি দপ্তরের মধ্যে পড়ে। এবং তার পাশাপাশি আমরা চিকিৎসা পরিষেবা বিভাগটা যদি বলি, তো সেই এমার্জেন্সি দপ্তরগুলোতে পরিষেবাটা সুষ্ঠুভাবে দিতে হবে। চিকিৎসা পরিষেবা থেকে সে অগ্নি নির্বাপন, সেখানে মানুষের হয়তো অর্থের বিনিময়ে পরিষেবা তাদের দিতে হয় না, কিন্তু বিদ্যুৎ সম্পূর্ণভাবে আর্থিক ভাবে টেলিফোন বা মোবাইল এবং সেই সঙ্গে বিদ্যুৎটা হচ্ছে অর্থের বিনিময়ে পরিষেবা পাওয়া। তো সেই তোমার সার্ভিস সেক্টরে কিন্তু পরিষেবাটা ঠিকঠাক করে দিতে হবে, এটা কিন্তু আমরা চাইবো। बिल्कुल सही। जबरदस्त जलपाईगुड़ी से आ रही है, जलपाईगुड़ी से बड़ी खबर आ रही है। आपको बता दें 20 लाख रुपए का नकली शराब पकड़ा गया है वहां पर, और इसके साथ साथ 2 व्यक्तियों को गिरफ्तार किया गया है। ट्रक के अंदर इस शराब को ले जाया जा रहा था, और जैसा जानकारी मिल रही है दोनों ही व्यक्ति जो है बिहार का रहने वाला है। आपको बता दें जलपाईगुड़ी जिले के जो जटिया काली फुलवारी का इलाका है, उसी इलाके में जो है खुफिया एजेंसी के माध्यम से जो है ट्रक में भरकर जो है इस शराब को ले जा रहा था। उसी वक्त जो है पुलिस कार्रवाई करती है और 2 व्यक्तियों को गिरफ्तार करती है। व्यक्तियों का जो नाम है लालू यादव और दीपू कुमार, दोनों जो है बिहार के रहने वाले हैं, ऐसी ही जानकारी आ रही है। साथ ही साथ जैसा जानकारी आ रही है कि इस ट्रक को जो है बिहार ले जाया जा रहा था, और उससे पहले ही जो है पुलिस के खुफिया एजेंसियों के माध्यम से जो है 20 लाख रुपये का नकली शराब जो है पकड़ लिया गया है। ट्रक के जो ड्राइवर थे और उसके जो सहकारी यानी कि खलासी थे, दोनों को जो है गिरफ्तार कर लिया गया है। दोनों व्यक्ति जो है बिहार के रहने वाले हैं, और दोनों व्यक्तियों को जलपाईगुड़ी जो अदालत है वहां पर भेज दिया गया है पुलिस द्वारा। यही जानकारी है। आपके पास क्या যে বিষয়টা বলবো, তুমি প্রথমত যেটা জানো যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে নীতিশ কুমারের সরকার যেটা রয়েছে, তারা কিন্তু নেশা জাতীয় দ্রব্যের মধ্যে এই যে তোমার হচ্ছে শরাব বা যেটাকে আমরা বলি হচ্ছে লিকার, সেটা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই সেই সমস্ত এলাকাতে এই সময় বিশেষ করে যারা নেশা করেন বা নেশার জন্য উতলা থাকেন, তাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য অনেকে হচ্ছে তোমার চোরাগোপ্তাভাবে হচ্ছে তোমার সেখানে হচ্ছে এই যে নিষিদ্ধ পানীয় অ্যালকোহল সেইটাকে কিন্তু সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। তো এরকমই একটা ঘটনা ঘটেছে। তুমি ভাবতে পারো একটা ট্রাকের মধ্যে পুরো তোমার হচ্ছে বিদেশি
वो भी माने अमाउंट कर 20 লাখ 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকার 20 লক্ষ টাকার মদ তাও আবার নকল নকল মদ। সব থেকে বড় কথা হচ্ছে ফরেন লিকারের জাল লেভেল করে সেই লেভেলটাকে জাল করে দিয়ে সেটার সেগুলো পরিমাণ বসিয়ে দিয়ে 20 লক্ষ 20 টাকা। লক্ষ টাকা। তাহলে গোটা ট্রাক ভর্তি, সেটা হচ্ছে দুজন নিয়ে যাচ্ছিল এবং দুজনের নামও তুমি বললে, তার মধ্যে একজনের- লালু যাদব আর দীপু হ্যাঁ দীপু কুমার। দীপু কুমার সব থেকে বড় কথা হচ্ছে লালু যাদব আর দীপু কুমার অবশ্যই बिहार के रहने वाले हैं। বিহারের দুজন হচ্ছে বাসিন্দা এবং তারা হচ্ছে তাদের সাহসের বলিহারি বলতে হবে। কারণ ব্যাপার হচ্ছে যেই সময় বিহার সরকার এটাকে নিষিদ্ধ করেছে, ওপেনলি হচ্ছে লিকার বিক্রি করা বন্ধ করে দিয়েছে, সেখানে যে বিভিন্ন হচ্ছে তোমার হচ্ছে অফলাইন এবং অনলাইন সবগুলো সেগুলো বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই চোরাগপ্তা হবে সেখানে যে এই জিনিসগুলো যাচ্ছে তার কিন্তু একটা প্রমাণ পাওয়া গেল। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে দিই যে এই যে জলপাইগুড়ির জটিয়াখালী এলাকা, সেই জটিয়াখালী ফুলবাড়ির পাশেই জটিয়াখালী, সেই জটিয়াখালী এলাকা ওটা সীমান্তবর্তী এলাকা, আমরা যতদূর জানি আমাদের কাছে যা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই এলাকা থেকে কিন্তু ট্রাকে করে তোমার হচ্ছে নিয়ে যাচ্ছিল। এবং সব থেকে হাসির বিষয় হচ্ছে যে ভদ্রলোক দীপু যাদব যিনি নিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে যিনি ছিলেন তার নামের সঙ্গে কিন্তু বিহারের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন তার নামের সঙ্গে মিল রয়েছে। নিঃসন্দেহে একজন মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে অনুকরণীয় একজন ব্যক্তি এই ধরনের তোমার হচ্ছে অবৈধ নকল মদ তার সঙ্গে তার তস্করির সঙ্গে যুক্ত থাকবেন, সত্যি লজ্জাজনক বিষয়। কিন্তু ব্যাপার হচ্ছে পুলিশ কিন্তু এই বিষয়ে হচ্ছে আদালতে তুলেছে এবং পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে। লাস্ট খবর যেটা আছে তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আমরাও এই বিষয়টা মনে করব, শরাব বা নেশা জাতীয় জিনিস আমাদের সমাজকে কলুষিত যেটা করে, আমাদের সমাজের মধ্যে গারস্থ যে ধরনের তোমার হচ্ছে অশান্তিগুলো তৈরি করে, সেগুলো থেকে কিন্তু অনেকটা বিহার অনেকটা কিন্তু সেখানে তোমার হচ্ছে এগিয়ে গেছে বা সেখানে অনেকটা সিকিউরড হয়ে গেছে বিহার। গারস্থ তুমি দেখতে পারবে যে বিহারে এই হচ্ছে নেশা করার কারণে বা অ্যালকোহলিক অ্যাডিকশনের কারণে কিন্তু অনেক গারস্থ তোমার হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে ঝামেলার কথা সামনে আসতো। শুধু তাই নয়, অনেক ধরনের অসামাজিক কাজকর্মের কথা কিন্তু আমরা শুনতে পেতাম। কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি নীতিশ কুমার সরকার সেখানে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার ফলে, অন্ততকে নিয়ন্ত্রণের কথাই বলবো, সম্পূর্ণরূপে বন্ধ হওয়া আদৌ সম্ভব কিনা জানি না। কারণ এই যে চোরাগপ্তভাবে যাচ্ছে 20 লক্ষ টাকার নকল মদ যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে বিহারবাসী যারা আমাদের এই প্রতিবেদন এখন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসল এবং নকলের মধ্যে ফারাকটা মানুষের বোঝা উচিত। যারা অন্ততপক্ষে অ্যালকোহলিক অ্যাডিক্টেড তাদের ক্ষেত্রে এই নকল মদটা শারীরিকভাবে অনেক ক্ষতি করতে পারে। অনেক সময় বিষমদে অনেক মানুষের বিষমদ পান করে মৃত্যু হয়েছে, এমন ঘটনা, এমন প্রতিবেদনও কিন্তু আমাদের করতে হয়েছে, এমন ঘটনার নজিরও রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে বিষমদগুলো যাচ্ছে এবং চোরাপদে যে মদগুলো যাচ্ছে, সেটা যারা হয়তো কৌতূহল বশত বা নিজের নেশাকে পরিতৃপ্তি করবার জন্য খাচ্ছেন, সেটা কতটা তাদের জন্য সেফ এন্ড সিকিউর, এই কথা কিন্তু আমরা তাদের ভাবতে বলবো। बिल्कुल बिल्कुल जबरदस्त अच्छी खबर आ रही है। दो मोहनी जो तीस्ता है और वहां से बांग्लादेश तक का जो इलाका है उस इलाके से अच्छी खबर आ रही है, क्योंकि इस जोन को जो है, इस इलाके को जो है रेड अलर्ट यानी कि रेड वार्निंग दिया गया था। रेड वार्निंग को हटाकर वहां पर येलो वार्निंग दिया जा रहा है। साथ ही साथ बताना चाहेंगे कि सोमवार को दोपहर ठीक 12:30 बजे करीब जलपाईगुड़ी जो सेस दफ्तर है उसकी ओर से जानकारी दी गई है कि वह जोन जो कि पहले रेड जोन थी, रेड वार्निंग जोन थी, उसको येलो वार्निंग जोन कर दिया गया है। साथ ही साथ आपको बताना चाहेंगे कि हालांकि जो है रेड जोन हटाने के बावजूद जो है वहां पर येलो जोन जो है, येलो वार्निंग जो है उस इलाके में रखा गया है। और ऐसी जो जानकारी दी गई है वह जलपाईगुड़ी सेस दफ्तर के जो इंजीनियर हैं तथा शिफ्ट इंचार्ज हैं उनके द्वारा यह जानकारी दी गई है। तो मौसम खराब होने के बावजूद जो है इस इलाके से एक अच्छी खबर आ रही है कि धीरे धीरे जो है मौसम का जो मार था, स्थिति स्वाभाविक हो रही है जलपाईगुड़ी के कुछ इलाकों में, या फिर दोमोनी, तीस्ता या फिर बांग्लादेश का जो सराउंडिंग है हमारे देश के उस सभी इलाकों के लिए। রাজ, এটা একটা সত্যি ভালো খবর যে দমনি, তিস্তা, বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত যে এলাকা আছে, আনসিকিউর্ড এলাকা আছে, যেটা সেখানে রেড ওয়ার্নিং দেওয়া ছিল সেটা উঠিয়ে দিয়ে হলুদ সতর্কতা করা হয়েছে। অর্থাৎ নদীর জলস্তর কিন্তু অনেকটা কমেছে। কিন্তু পাশাপাশি তোমাকে আরেকটা বিষয়ে জানাবো, আমাদের পার্শ্ববর্তী দেশ, একদম পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ রয়েছে, তার কিন্তু করুণ বিভীষিকাময় চিত্র আমরা দেখেছি সিলেট। এই মুহূর্তে সিলেটে আমাদের প্রতিবেদন হয়েছে আমাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ একদম অসহায় নিষ্পাপ শিশুরা
সে হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বসে তাদের বাবা মারা তাদেরকে সেফ এবং সিকিউর জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সেখানে হচ্ছে মানে গৃহপালিত পশুরা জলের তোড়ে ভেসে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি সমস্ত সাই সম্পত্তি সমস্ত কিছু কিন্তু বাংলাদেশের সিলেটের এই বন্যা পরিস্থিতি, ভয়াবহ বন্যা পরিস্থিতির অনেক মানুষ শিকার হয়েছেন। আমরা অবশ্যই পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে মানুষের এই যে দুর্বিষহ পরিস্থিতি, দুর্বিষহ অবস্থা, সেখান থেকে অন্ততপক্ষে সিলেট কেন, যেই প্রান্তেই হোক না কেন, আসাম হতে পারে, সিলেট হতে পারে, বাংলার কোনো অংশ হতে পারে, বিহারের অংশ হতে পারে, তারা সেখান থেকে অবশ্যই মুক্ত হন এবং এই দুর্বিষহ পরিস্থিতিতে যারা সেই এলাকায় হচ্ছে ত্রাণ পৌঁছাতে পারবেন তাদের কাছেও আমাদের নিবেদন থাকবে যে এই সময় কিন্তু মানুষের পাশের হচ্ছে দাঁড়ানো একান্তই দরকার। মান্নাদের সেই গানের কথায় বলতে হয় মানুষ মানুষের জন্য, এই কথাটাকে অবশ্যই আমরা হচ্ছে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই আমরাও জনগণের প্রতিনিধি হিসাবে, আপনাদের সকলের হচ্ছে একজন প্রতিনিধি হিসাবে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বাংলাদেশ সরকারের কাছেও আমরা আবেদন জানাই, কারণ আমাদের বাংলাদেশে অনেক দর্শক শ্রোতা আমাদের কাছে নিয়মিতভাবে কমেন্ট করেন, আমাদের খবর দেখেন, আমরা অনুগ্রহ করে তাদের কাছে ওই বার্তা পৌঁছে চাই যে অন্ততপক্ষে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট অংশ যে হচ্ছে বন্যা বিধ্বস্ত বা কবলিত এলাকা রয়েছে সেখানকার মানুষের পাশে এসে দাঁড়ান এবং সেখানকার আমজনতা, সাধারণ মানুষ, দুস্থ নিপীড়িত যারাই রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি যারাই বন্যায় বিধ্বস্ত হয়েছেন, নিজেদের সাই সম্পত্তি থেকে শুরু করে নিজেদের আপনজনকেও অনেকে হারিয়েছেন, যদিও সেই এলাকায় হচ্ছে তোমার হচ্ছে এতটাই সিলেট এরিয়া হচ্ছে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যে সেখানে কোনো প্রকারের নেটওয়ার্ক কাজ করা তো দূরস্থ, কোনো প্রকারের ত্রাণ সামগ্রী ঠিকমতো হচ্ছে দুর্গম এলাকাতে পৌঁছানো হচ্ছে সম্ভব হচ্ছে না, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে বা আমরা হচ্ছে জানতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই পরিস্থিতি স্বাভাবিক হোক এটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব এবং তার পাশাপাশি এটা হচ্ছে আমরা ঈশ্বর কাছে, পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারাই যেখানে বিপদে আছেন, বিপদে মোরে রক্ষা করো হে প্রভু, এ তোমার কাছে পূর্ণ আমার নিবেদন। আমরা অবশ্যই মানুষের জন্য আহ্বান জানাচ্ছি, পরম করুণাময় ঈশ্বর আল্লাহ ভগবান যে যেটাতে বিশ্বাস করেন না কেন, যারাই যেখানে বিপদে আছেন তারা যেন সেই বিপদ থেকে মুক্তি পান, সেটা বন্যা হতে পারে, ঝড় হতে পারে, তাণ্ডব হতে পারে, যা কিছু হতে পারে, এই একটা বিষয় রয়েছে। बिल्कुल सही जब्बारदा। सिलीगुड़ी से खबर आ रही है, बड़ी खबर आपको बता दें, आज शाम से ही जो है सिलीगुड़ी शहर में भारी वृष्टिपात हो रही है, मूसलाधार बारिश हो रही है और इस कारण से जैसा हम लोगों के पास विजुअल्स आए हैं कुछ और जैसा जानकारी मिल रही है कि सिलीगुड़ी का लगभग हर एरिया जो है जलमग्न हो चुका है, खास करके विधान मार्केट के इलाके काफी सारे दुकान ऐसे हैं जहां पर दुकान के अंदर जो है पानी ढुक गया है। हम लोगों के पास कुछ विजुअल्स वहां से आ रहे हैं, साथ ही साथ एक बड़ा मार्केट शेठ शिलाल मार्केट, उस मार्केट में भी पानी ढुक गया है। साथ ही साथ आसपास के जितने भी इलाके हैं, देशबंधु पारा हो या फिर कोई और पारा हो, सारे इलाकों में जैसा जानकारी मिल रही है रास्ते के ऊपर लगभग जो है पानी जो है 1 से 1.5 फीट ऊंचाई तक बह रही है, घुटने तक का पानी बह रही है। साथ ही साथ जो भी मेन मार्केट है उन सब मार्केटों में भी जो पानी की मात्रा इतनी ज्यादा है कि कुछ दुकानों में, हर इलाके से कुछ दुकानों में जो है पानी का प्रवेश हो चुका है। जबरदस्त, आपके पास क्या अपडेट है इस विषय को लेकर? দেখো তোমাকে বলি না যে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ইসলামপুর শহরের ক্ষেত্রে আমরা যেমনটা দেখি এবং বিভিন্ন প্রতিবেদনের ক্ষেত্রেও আমরা দেখেছি বারবার একটা বিষয় হচ্ছে যে ড্রেনেজ আউটলেটের কোনো ব্যবস্থা কিন্তু ইসলামপুর শহরে নেই, কিন্তু আমাদের উত্তরবঙ্গের অলিখিত রাজধানী শিলিগুড়িতে কিন্তু ড্রেনিং আউটলেটের সব থেকে বড় বিষয় হচ্ছে সেখানকার মহানন্দা রিভার, সেখানে সমস্ত আউটলেটগুলো গিয়ে মিশছে। মহানন্দার বিষয়টাও বলি, মহানন্দা যে রিভার রয়েছে সেখানে জলের পরিমাণ এতটাই বেশি যে ডেঞ্জার জোনে চলছে, জলের পরিমাণটা এতটাই বেশি বেড়ে গেছে। সেটাই তোমাকে বলছিলাম, সেই জায়গাটাই আমি আসছি যে মহানন্দা যে রিভার রয়েছে সেটা হচ্ছে তোমার নর্থ টু সাউথ বা এবং তার পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, তার পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার এই সময় জারি করা হয়েছে। আমরা পরবর্তীতে সেই আপডেটটাও নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই। আরেকটা বিষয় যেটা বলবো যে তোমার হচ্ছে বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা নাম্বার একদমই আমাদের কাছে চলে এসছে। ঠিক অবশ্যই এসএমসি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নাম্বারটা দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম বসানো হয়েছে শিলিগুড়িতে। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি, বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো জলের তলায় চলে এসেছে। একবার কন্ট্রোল নাম্বারটা আমরা বলেছি, ফোন নাম্বার যেখানে আপনি হেল্প নিতে পারেন, হেল্পলাইন নাম্বার বলেছি 7557035194। আবার একবার নাম্বার বলছি, যারা শিলিগুড়ির আমাদের ভিউয়ার্স নাম্বারটি নোট করে নেবেন 7557035194। ব্যাপারটা কি আপডেট রয়েছে যেটা বলছিলাম ওই জায়গাটায় চলে আসি। তো যে মহানন্দা হচ্ছে তোমার হচ্ছে একটা আউটলেট বলা যেতে পারে বা ড্রেনেজের মাস্টার ড্রেনেজ বলা যেতে পারে, সেই জায়গার ক্ষেত্রে হচ্ছে তোমার সেই মহানন্দা নদী কিন্তু হলুদ সতর্কতায় ছিল এবং আজকে যা বৃষ্টির পরিমাণ ঠিক সন্ধ্যাকাল থেকে শুরু হয়েছে তাতে কিন্তু সেটাও কিন্তু রেড অ্যালার্ট এরিয়া বা রেড জোনে চলে যাবে। স্বাভাবিকভাবেই যে আউটলেট যেটা হচ্ছে তোমার
গিয়ে হচ্ছে সমস্ত ড্রেনেজগুলো ক্লিয়ারেন্স হবে, সেটাই যদি ওভারফ্লো হয়ে যায় স্বাভাবিকভাবেই জল নিকাশের ক্ষেত্রে কিন্তু শিলিগুড়িতে প্রবলেম হবে। সাধারণত আমরা বিগত দিনের ইয়েতে দেখেছি যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার লোল্যান্ড যেগুলো রয়েছে নদীর কাছাকাছি এলাকা, সেগুলো বাদে বাকি এলাকাতে সাধারণত জল থাকে না, জয়ধৈর্য অবস্থা থাকে না। কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা আমরা আমাদের কাছে এসছে, যে ভিজুয়ালস এসছে, সেটা তুমি দেখবে, এটাকে যদি আমরা দেখি, আবার দেখানোর চেষ্টা করি একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে, যে এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি রয়েছে। অনেকে কমেন্ট করছেন একদম লাইভ, আমাদের একজন প্রতিনিধি সেটা লাইভ আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছেন। আপনারা দেখবেন যে গাড়ির চাকা পর্যন্ত সেখানে কিন্তু জলমগ্ন হয়ে बिल्कुल গেছে। से पुलिस प्रशासन की टीम जो है वह भी मैदान में उतर चुकी है, तथा सिलीगुड़ी म्यूनिसिपल कॉरपोरेशन जो है उसके जो कार्यकर्ता है वह भी जो है फील्ड में उतर चुकी है। जो है हेल्पलाइन नंबर दिया गया है, साथ ही साथ एकाधिक पदक्षेप जो है प्रशासन की ओर से इस वक्त लिया जा रहा है। और बाढ़ से जैसा अपडेट आ रही कि शेरसिंह लाल मार्केट जो है वहाँ पर जो है पानी काफ़ी ज़्यादा जो अंदर प्रवेश कर चुकी है। साथ ही साथ जो विधान मार्केट है, मेन मार्केट में से एक सिलीगुड़ी शहर का, वहाँ पर भी जो है पानी का प्रवेश हो चुका है। साथ ही साथ महानंदा नदी का जो আমরা আসছি সেই জায়গাটায়। আমরা আরেকবার রাজ বলে দিই, সেটা হচ্ছে যে তোমার যে বিষয়টা বলবো, হেল্পলাইন নম্বরটা আমরা অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে শিলিগুড়ির যারা রয়েছেন, যারা হচ্ছে যাদের এলাকাতে হয়তো জল থই অবস্থা, এমার্জেন্সি কোনো হচ্ছে প্রয়োজন তাদের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে হেল্পলাইন নম্বরটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হচ্ছে কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর হচ্ছে, সেটা আপনাদের স্ক্রিনে একবার আমরা দেখে বলার চেষ্টা করছি। 7557035194। ঠিক কয়েক মিনিট আগে কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই হেল্পলাইনটা জারি করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে ইতিমধ্যেই কিন্তু যে বিভিন্ন সড়কগুলো রয়েছে, বিশেষ করে তোমার হচ্ছে সেবক রোড, তারপরে তোমার হচ্ছে বাইপাস রোড যেগুলো রয়েছে, সেই এলাকাতেও কিন্তু মোটামুটি হচ্ছে বৃষ্টি এখনও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় কিন্তু তোমার হচ্ছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা শিলিগুড়ির যারা হচ্ছে তোমার হচ্ছে এই ডিজাস্টার কন্ট্রোল রুম রয়েছে, তারা কিন্তু শেরসিংহ লাল মার্কেট সেটা কিন্তু প্রায় ডুবে গেছে। তুমি দেখতে পাচ্ছ সেই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে জল জমেছে। আমাদের কাছে ভিজুয়ালসগুলো আছে, আমরা সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, কিন্তু যে জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু মুষলধারে হচ্ছে শিলিগুড়ি এলাকাতে বৃষ্টি হচ্ছে। এবং সেই বৃষ্টির ফলে কিন্তু বেশ কিছু এলাকা, শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ড কিন্তু সাময়িকভাবে হলেও প্লাবিত হয়েছে। আমরা অবশ্যই এক্সপেক্ট করব যে এক্ষেত্রে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ভূমিকা থাকবে, তার সদর্থক ভূমিকা থাকবে। এবং যেটা আমি বলছিলাম না, যে শিলিগুড়ির সাধারণত মেজর পোর্শনসগুলো, সেই পোর্শনসগুলোতে কিন্তু জল এরকমভাবে থাকে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই বিষয়টা আজকাল প্রত্যেকটা পৌর এলাকা বা শহর এলাকার ক্ষেত্রে, আমি এমন দেখেছি গ্রাম্য এলাকার ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে ড্রেনেজ ক্লিয়ারেন্স। ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক বা পলিথিন পলিউশনের কারণে কিন্তু বহু ড্রেনেজের আউটলেট বা একদম শেষ মুখ বা বলা যেতে পারে তাদের যে তোমার ডায়ামিটার বা পেরিফেরিটা রয়েছে, সেটা কিন্তু অনেকটা হচ্ছে তোমার করে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই আউটলেটগুলো ক্লিয়ার না করলে কিন্তু এই জলথৈথই পরিস্থিতি যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, সেটা কিন্তু হওয়ার একটা বেশ সম্ভাবনা কিছু আছে। জায়গায় বিক্ষোভ প্রদর্শন, শিলিগুড়ির বেশ কিছু জায়গায় এনজেপি এলাকায় মানুষ পথে নেমে পড়েছে। ঠিক আমাদের কাছে যেমনটা খবর আছে এই আপডেটের কাছে, যে এনজেপি এলাকায় কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ চলছে। এটা হচ্ছে শিলিগুড়ি পুরনগরের বিভিন্ন এলাকা, সেগুলো হচ্ছে পুরো এলাকা সেগুলো হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে যে বড় এলাকাতে, সেই বড় এলাকার কন্ট্রোল রুমের আরেকটা নম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বড়তে রয়েছে রাজ, সেটাও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড় নম্বর 1-এর কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে 9749519200। সেটা হচ্ছে বড় নম্বর 1 কন্ট্রোল রুম। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির বড় নম্বর 3, তার কন্ট্রোল রুম হচ্ছে ল্যান্ডলাইন নম্বর হচ্ছে একটা 0353356739। এবং তার পাশাপাশি কন্ট্রোল রুম নম্বর আরেকটা যেটা আমরা একটু আগে বললাম 7557035194, এটা রয়েছে। বড় নম্বর 4-এর জন্য কন্ট্রোল রুম রয়েছে 7469979805। নম্বরটা আরেকবার রিপিট করে দিচ্ছি, 7469979804। এই হচ্ছে বিষয়। বড় নম্বর 5, সেক্ষেত্রে কন্ট্রোল রুম রয়েছে 7477782011। বড় নম্বর 5-এর ক্ষেত্রে এই কন্ট্রোল রুমের নম্বরটা হচ্ছে 74। রাজ, নম্বরগুলোকে আরেকবার রিপিট করে দেওয়া উচিত, কারণ আমরা হচ্ছে দ্রুততার সঙ্গে দিলে হয়তো অনেকেই সেটা बिल्कुल सही। बोरो नंबर 1 से जो आ रही है नंबर, कंट्रोल रूम का जो नंबर है 9749519200। बोरो नंबर 3 के लिए कंट्रोल रूम नंबर दिया गया है, लैंडलाइन नंबर है 035335627339।
कंट्रोल रूम नंबर जारी किया गया है सिलीगुड़ी म्यूनिसिपल कॉरपोरेशन का 7457035194। बोरो नंबर 4 के लिए कंट्रोल रूम नंबर है 7469979805। सिलीगुड़ी म्यूनिसिपल कॉरपोरेशन का बोरो नंबर 5 का कंट्रोल रूम नंबर है 7477782011। बिल्कुल सही यही है। साथ ही साथ एकाधिक एलाका হ্যাঁ, আমরা যে বিষয়টা আমাদের কাছে আপডেটগুলো আছে, প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি হাসপাতালের পেছনে বহু অ্যাম্বুলেন্স কিন্তু অ্যাম্বুলেন্স আটকে আটকে গিয়েছিল পড়েছে। সেখানে। পরবর্তীতে অ্যাম্বুলেন্সগুলোকে সে মানুষ ঠেলে ঠেলে সেখান থেকে পার করছে। এমনটাই বাঘাযতীন এলাকায় একদমই জলমগ্ন, পুরো রাস্তার উপরে হাঁটু অব্দি জল। হাঁটু অব্দি জল রয়েছে, প্রচুর পরিমাণে জল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 12 নম্বর ওয়ার্ডে কুমারটলি এলাকায় যেখানে কুমারটুলি এলাকা, অবশ্যই, প্রতিমা হ্যাঁ, তৈরি হয় প্রতিমা দুর্গা পূজায়, সেই এলাকায় জলমগ্ন হয়েছে। এমনটা একদম দেখছি আমরা, আমাদের কাছে ভিজুয়ালস আছে যেখানে প্রতিমা তৈরি করা হয়, প্রতিমাগুলো পর্যন্ত জলে ডুবে গিয়েছে। একদমই বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে। বাঘাযতীন এলাকায় হ্যাঁ, হাঁটু সেটা আমরা অব্দি জল, বললাম, হাঁটু জল একদমই। রয়েছে সেসব জায়গাতে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং তোমাকে যেটা বিধান বললাম, রোডেও একই অবস্থা, শিলিগুড়ি বিধান বিধান রোডে রোড, হাঁটু সেখানে অব্দি হাঁটু জল জল এবং সেখানে দুর্ভোগে রয়েছে শহরবাসী। একদমই বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে আমাদের কাছে আপডেট আসছে। 5 নম্বর ওয়ার্ডে একই যাবে একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে, সাধারণ মানুষের একাধিক বাড়িতে। শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে, অ্যাম্বুলেন্স আটকে গিয়েছিল যেটা আমরা জানালাম। বিধান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিজুয়ালস আছে, দোকানের ভিতরে জল ঢুকে গেছে, হাঁটু অব্দি জল প্রতিটা দোকানে, প্রায় প্রতিটা দোকানে আমরা দেখতে দেখো পাচ্ছি যে বিধান এখানে মার্কেটে জল। আমি বলছি তোমাকে, বিধান মার্কেটটা হচ্ছে একটা বলা চলে কম বেশি কিন্তু কিছু যে দোকান বাদে বাকিটা কিন্তু প্রচণ্ড কনজেস্টেড এরিয়া। স্বাভাবিকভাবে যেটা বললাম যে ড্রেনের আউটলেটগুলো সেগুলো বিপদে আপদকালীন পরিস্থিতির সাথে ক্লিয়ার না করলে কিন্তু বিধান মার্কেটে, যেটা কিন্তু একটা বলা যেতে পারে শিলিগুড়ির কিন্তু একটা ইকোনমিক জোন, হ্যাঁ তোমার প্রাইম ইকোনমিক জোন, সেই জায়গাটা কিন্তু সময়েও ক্ষতির সম্ভাবনা। যদিও কিন্তু হিলকাট রোডেও একই অবস্থা, হিলকাট রোডেও দোকানে একদমই আমাদের কাছে ভিজুয়ালস আছে, দোকানের ভিতরে হাঁটু অব্দি জল। হিলকাট রোডের অবস্থা একই, গোটা শহরে একই অবস্থা রয়েছে আপাতত। যাই হোক, এই আপডেটগুলো আজকে ছিল, আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম। একদম। যেগুলো হচ্ছে কন্ট্রোল রুমের নম্বর ছিল, অবশ্যই বিশেষ করে শিলিগুড়ি নিবাসী যারা রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের অলিখিত রাজধানী আমরা মানি। এবং শুধু তাই নয়, রাইট ফ্রম যেখান থেকে আমরা লাইভ করছি সেখান থেকে একদম অনতি দূরে শহর কারণে বিশেষ করে এই এলাকার মানুষের তো যাতায়াত রয়েছেই। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে অবশ্যই আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার যে নম্বরটাকে আমরা এই মুহূর্তে আমাদের কন্ট্রোল রুম নম্বর করতে চাই। যদি কোনো ব্যক্তি কোনো কারণে শিলিগুড়িতে এই জলমগ্নতার কারণে আটকে গিয়ে থাকেন, তাহলে ইসলামপুর কিংবা ইসলামপুর মহকুমার, অবশ্যই আমরা প্রশাসনিক স্তরে আমরা এটাকে বিষয়টাকে জানিয়ে চেষ্টা আমরা করব। recover অবশ্যই আমাদের যে অফিসিয়াল নম্বর, সেই নম্বরে হচ্ছে আপনারা ফোন করে জানাতে পারেন 9932695290। এটাতে ফোন করে নিউজ টুডে ইন্ডিয়ার অফিসিয়াল নম্বর, এই নম্বরটাতে আপনারা ফোন করে আমাদের কাছে হচ্ছে কোনো প্রকারে কোনো সহযোগিতা দরকার হলে সেটা কিন্তু আপনারা চাইতে পারেন। আমরা প্রশাসনিক স্তরে অবশ্যই সে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 9932695290। রাজ, আমাদের তোমার যে ব্যক্তিগত নম্বরটা আছে যেটা আমাদের একদমই 7001533923। আবার বলে দিচ্ছি 7001533923। ঠিক এই দুটো নম্বরে হচ্ছে আমরা আপনাদের যোগাযোগ করতে বলবো। যদি এমন হয় হতে পারে যে ইসলামপুর মহকুমা বা ইসলামপুর সংলগ্ন এলাকার কোনো ব্যক্তি হয়তো বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, তারা সহযোগিতার জন্য আমাদের ফোন করলে আমরাও প্রশাসনিক স্তরে সেই তৎপরতা দেখানোর চেষ্টা করব, পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা কিন্তু সেই কিছু বিষয়টা করার চেষ্টা করব। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের জন্য খুবই মূল্যবান। আজকে সময়ের অভাবে আমরা আপনাদের সেই মতামতের যে পার্টটা থাকে, আপনাদের কমেন্টসের মাধ্যমে সমস্যাগুলোর কথা, সেটার থেকে আমরা একটু বিরত থাকছি। দেখা হচ্ছে নেক্সট লাইভে গুরুত্বপূর্ণ কোনো আপডেট বা খবর নিয়ে, কোনো প্রতিবেদন নিয়ে। কিন্তু তার আগে আরেকবার বলে দিই, সবাই এই বর্ষাকালীন মুহূর্তে সবাই সেফ এবং সুরক্ষিত থাকুন, সপরিবারে সুস্থ থাকুন। এবং এই মুহূর্তে যা যা সাবধানতা, বিশেষ করে প্রাক বর্ষাকালীন পরিস্থিতিতে যা যা হওয়া দরকার, সেটা আমরা আগেও রাজ একটা বিষয় সে বলার আগে শেষ করার আগে আরেকবার মানে শেষ করিয়াও হইল না, শেষ যে বিষয়টা বলবো, আমরা আগেও জানিয়েছিলাম 18 তারিখ অবধি এবং তারপরে 1-2 দিন কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল। এবং কার্যত সেটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু হতে চলেছে, যেটা আজকে শিলিগুড়িতে হয়েছে। তাই এই প্রাক বর্ষার প্রাক মুহূর্তে ঠিক বর্ষাকালীন সময়কালে যা যা আপনাদের প্রিকশনস নেওয়া দরকার সেগুলো অবশ্যই নিয়ে সবাই সেফ এবং সুরক্ষিত থাকবেন। বিশেষ করে
গভীর রাতে যানবাহন চলাচল করা, টু হুইলার ফোর হুইলার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ সেক্ষেত্রে রাস্তায় জলছয়িত পরিস্থিতি থাকলে সেখানে গর্ত আছে, নাকি বর্তুলাকার গর্ত আছে, নাকি বড় গর্ত আছে, এগুলো বোঝা খুব মুশকিল। ফলে স্বাভাবিকভাবেই যে কোনো বিড়ম্বনার শিকার কিন্তু আমরা হতে পারি। স্বাভাবিকভাবেই সবাই সেফ থাকুন, সুরক্ষিত থাকুন এবং অবশ্যই সবাই ভালো থাকবেন, এই শুভকামনায় আমরা ঈশ্বরের কাছে করি। আজকের জন্য আমি আমার সহপ্রতিনিধি রাজ সাহানি, দীপ্ত বিশ্বাস এর সঙ্গে আমি জব্বার আলী বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট লাইভে গুরুত্বপূর্ণ কোনো আপডেট। এভাবেই আপনাদের সঙ্গে কিন্তু আমরা জুড়ে থাকবো। শুভরাত্রি।